নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। দিন বদলেছে, সময় বদলেছে, সব কিছু অত্যাধুনিক হয়েছে, মানুষের চিন্তাভাবনাও কিন্তু বদলেছে। একটা বিষয় বদলায়নি, সেটা কি না, ডক্টর প্লাস যে কনসেপ্টে এগিয়ে চলেছে সেটা একটাই কনসেপ্ট, মানুষকে সুস্থ রাখবে, সুন্দর করবে। আর কিভাবে তারা মানুষকে সুস্থ সৌন্দর্যতার সাথে সবসময় পাশে থাকতে পারে সেই ভাবনায় নিত্য নতুন চিকিৎসা পদ্ধতি, কখনো বা অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীদের আয়োজন করা, আবার কখনো বা নানা রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে সাজিয়ে তোলা ডক্টর প্লাসকে। তার কারণ একটাই, সময়ের সাথে পাল্লা দিয়ে নানা রকম রোগ তো বেড়েছে, তার জন্য দরকার প্রপার ইনভেস্টিগেশন, আর ইনভেস্টিগেশনের জন্য দরকার একজন সুচিকিৎসককে, আর দরকার কিছু ইনস্ট্রুমেন্টের। সমস্ত রকম অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট রয়েছে ডক্টর প্লাসে, রয়েছে চিকিৎসার নানা রকম সুবন্দোবস্ত, সব কিছু নিয়ে তাই আমরা এক কথায় বলি ডক্টর প্লাস মানেই সুস্থ এবং সুন্দর জীবনের সাথী ডক্টর প্লাস। আজকেও ডক্টর প্লাস অনুষ্ঠানে একটি বিষয়কে নিয়ে আমরা এগোবো, কারণ দেখুন নানা রকম রোগ ব্যাধি তো রয়েছে, কিন্তু বেসিক্যালি যখন শরীরে ব্যথা যন্ত্রণা এই সমস্যাগুলো দেখা দেয়, কোমরে ব্যথা হোক, হাঁটুর ব্যথা হোক, কিংবা শরীরের অন্য অন্য জায়গায় ব্যথা হোক, সমস্ত রকম ব্যথায় জেরবার হয়ে যায় মানুষের জীবন। ব্যথা নিয়ে চলা ফেরা, স্বাভাবিক জীবনযাপন একেবারে বিপন্ন হয়ে পড়ে। তাই আজকের বিষয়টি থাকছে এমনই একটি বিষয়, পেইন ম্যানেজমেন্ট। আর এই বিষয়ে যিনি আলোকপাত করবেন, যিনি জানাবেন, তিনি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন রিনাউন্ড MS অর্থোপেডিক ডক্টর পিনাকি রয়। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আজকে যে বিষয়টি রয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ রাস্তায় বেরোলে তো চোখে পড়ে এমন বেশ কিছু মানুষকে যাদের হাঁটতে কষ্ট হচ্ছে, চলতে পারছেন না, ব্যথা। এছাড়াও প্রত্যেকটি বাড়িতে মনে হয় একজন মানুষকে এমন পাওয়াই যায়, বয়স তার যাই হোক, ব্যথা যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছে। তো আজকের বিষয়টি হচ্ছে পেইন ম্যানেজমেন্ট। এই পেইন ম্যানেজমেন্টটা মূলত কি? আচ্ছা, পেইন ম্যানেজমেন্ট হচ্ছে যে একজন ডাক্তারের কাছে গেলে আমরা প্রথম কথা যে পেশেন্টের কি কারণে পেন হচ্ছে সেটা খতিয়ে দেখা এবং সেই রিলেটেড ইনভেস্টিগেশন করা, এবং পেন কমানোর জন্য তো যথাযথ ওষুধ দেওয়ার তো সেগুলো তো আছেই, কিন্তু যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কজ, মানে ইটিওলজি অফ পেন, সেইটা যাতে ঠিকভাবে ইনভেস্টিগেশন হয়ে ডিটারমাইন্ড হয়, সেটাও কিন্তু একটা বিগ পার্ট। মানে আমার পেটে ধরুন ব্যথা হচ্ছে, অথবা আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, বা আমার মাথায় ব্যথা হচ্ছে, কি পেনটা অ্যাকচুয়ালি একটা ইটস এ মানে ব্রড সিগনাল ফ্রম দ্য বডি দ্যাট সামথিং ইজ গোয়িং রং। মানে আমার দেহের কিছু একটা সমস্যা হচ্ছে, যার জন্য আমার বডি একটা রেড ফ্ল্যাগ, একটা রেড সিগন্যাল দিচ্ছে যে আমার কোনো একটা সমস্যা হচ্ছে, যার জন্য আমার একটা পেন সেন্সেশন বডি ক্রিয়েট করছে। এবার পেনটা এক্স্যাক্টলি কোথায় প্রবলেম হচ্ছে এবং সেটার জন্য কি করা উচিত, সেটা কিন্তু একজন ডাক্তারের ওপর সেই দায়িত্বটা পড়ে, যে তার যথাযথ চিকিৎসা করা এবং বা বিভিন্ন রকম ইনভেস্টিগেশনের দ্বারা সেটা, এবং পেশেন্টের থেকে প্রপার হিস্ট্রি নেওয়া, যে তার পেনটা কবে থেকে হচ্ছে, কি করলে ব্যথা বাড়ছে, মানে কতদিন ধরে পেনটা হচ্ছে, পেনটার ক্যারেক্টার কি, whether দ্য পেন ইজ ডাল একিং, না শার্প শুটিং পেন, নাকি পিন প্রিকিং পেন, না কি ধরনের কি ক্যারেক্টার অফ পেন, এবং পেনটার অ্যাগ্রাভেটিং আর রিলিভিং ফ্যাক্টরস কি, মানে আমার ব্যথাটা কি করলে কমছে। মানে আমার কি অনেকের অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টের যেগুলো যেরকম বলে যে আমাদের পেশেন্টের বসে থাকলে কোনো ব্যথা হয় না, চললে পর ব্যথা হচ্ছে, তাহলে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস হচ্ছে মানে ওয়েট বিয়ারিং অথবা ওয়াকিং, এটা হচ্ছে আমার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস। আরেকটা হতে পারে যে যেগুলো ইনফ্ল্যামেটরি পেন, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ওই ধরনের, যেখানে মানে গাঁটে ব্যথা হয়, তাদের ঘুম থেকে উঠে ব্যথা বেড়ে যায়, যত বসে থাকে পেশেন্ট তখন ব্যথা হয়, যত হাঁটাচলা করে তত তার সাইনোভিয়াল মানে ফ্লুইডগুলো সার্কুলেশন হয়ে ওখান থেকে সাইটোকাইন ওয়াশ আউট হয়, যার জন্য আমাদের তখন পেন আস্তে আস্তে কমে আসে। আচ্ছা, তো আমাদের প্রপার হিস্ট্রি যদি একটা নিই, তাহলেও কিন্তু একটা পেনের অ্যাকচুয়ালি কী কজ সেটা কিন্তু আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। গ্যাস্ট্রাইটিসের পেন ধরুন, মানে আমাদের পেটে যদি আলসার হয়ে থাকে, তাহলে জেনারেলি পেশেন্ট বলবে যে আমার খালি পেটে ব্যথা হচ্ছে পেটে, অথবা খাওয়ার সাথে সাথে আমার পেটে যন্ত্রণা হচ্ছে। তো
একটা পেনের যে ঠিকমতো হিস্ট্রি নেওয়া হয় যে কি কারণে, মানে হোয়াট আর দ্য এক্স্যাক্ট মানে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস আর রিলিভিং ফ্যাক্টরস। অনেকে বলবে পেশেন্ট আর হোয়াট ইজ দ্য কোর্স অফ দ্য ডিজিজ। আমার কোর্স অফ দ্য ডিজিজটাও কিন্তু পেন থেকে আমরা অনেকটাই আন্দাজ করে যেতে পারি। যে ধরুন আগে পেশেন্ট বলতো যে আমার এখন আগে কিছু না করলে বসে থাকলে আমার ব্যথাটা কমে যেত, কিন্তু এখন আমার ব্যথার ওষুধ না খেলে ব্যথা কমতে চায় না। আচ্ছা, তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে ওষুধ বা আমাকে আগে একটা ব্যথার ওষুধ খেতে হতো দিনে, এখন আমার দিনে দুবেলা করে ব্যথার ওষুধ খেতে হচ্ছে, না হলে আমার ব্যথা সহ্য হচ্ছে না ব্যথা। তাহলে একটা ইট অলসো ডিনোটস দ্য প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ, মানে আমার জিনিসটা আরও গাড়াচ্ছে, আমার জিনিসটা আরও খারাপের দিকে যাচ্ছে। তো একটা পেনের এই হিস্ট্রিগুলো যদি প্রপারলি নেওয়া হয় তাহলে কিন্তু একটা আমাদের ডিজিজটার একটা মানে যথাযথ একটা পিকচার আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। মানে শুধুমাত্র বোনস রিলেটেড নয়, একদম। শরীরের বিভিন্ন রকম ব্যথা, যা কিছু পেন রয়েছে, পেন রিলেটেড যা কিছু ম্যানেজমেন্ট করা পসিবল, এবং একদম। সেটা সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে। একদম। আচ্ছা ডক্টর, আজকের সময় দাঁড়িয়ে যদি বলি মানুষের ঘাড়ে ব্যথা, ঘাড়ে, কোমরে, পায়ে, এগুলো কিন্তু দিনে দিনে বেড়েছে। প্রচুর মানুষকে দেখা যায় যে এই ধরনের পেনে তারা ভুগছেন, যার জন্য তাদের দৈনন্দিন জীবনে প্রচুর কষ্ট, স্বাভাবিক মুভমেন্ট তারা করতে পারছে না। তার ফলে কোথাও গিয়ে একটা নিজের ওপরে ল্যাক অফ কনফিডেন্স চলে আসছে। তো কারণ কি এই যে এত ব্যথা বাড়ছে, এর কারণটা কি? একটা কারণ হচ্ছে যে পেশেন্টের আমাদের লাইফস্টাইলটা অনেকটাই অনিয়মিত হয়ে যাচ্ছে, আর অনেকটাই কৃত্রিম হয়ে যাচ্ছে লাইফস্টাইলটা। মানে আমরা যারা আইটি সেক্টরে কাজ করে তাদেরকে ধরুন 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা একই জায়গায় বসে একই পশ্চারে বসে ঘাড় ঝুঁকিয়ে একটা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয়। তো এরকম যাদের লাইফস্টাইল তাদের তো ঘাড়ে স্পন্ডিলাইটিস হবে, এটা খুব স্বাভাবিক। এবং সেটার থেকেও বড় কথা, এখনকার আমাদের যে লাইফস্টাইল হয়েছে সেটাতে আমরা বেশিরভাগ সময় ইনডোরে কাজ করি, আমরা প্রায় সূর্যের আলো লাগাই না বলতে গেলে গায়ে। তো আমাদের যেহেতু একটা সূর্যের আলোর অভাবে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তো একটা বিশাল, মানে ভিটামিন ডেফিসিয়েন্সিটা বলতে গেলে এখন মানে প্রত্যেকটা পেশেন্টই আমি আমার ক্লিনিকে যখনই দেখছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রায় 10 জনের মধ্যে 6 থেকে 7 জনের মধ্যে তো আছেই। তো এইগুলো, এবং তার সাথে সাথে আর আমাদের যে আমার বডি একটা সারাদিন ধরে একটা ওয়্যার অ্যান্ড টিয়ার চলে, মানে ধরুন হাঁটা চলার জন্যই বলুন বা জিমে আমি ওয়ার্কআউট করছি বলুন, বা কিন্তু আমার রাতের বেলা যদি আমাদের ঘুমটা ঠিকমতো না হয়, মানে 8 ঘন্টা পরিমিত ঘুম এটা যদি না হয়, তাহলে কিন্তু আমাদের বডি কিন্তু রিকভারি যেন ঠিকমতো করতে পারে না। আবার পরের দিন আবার সেই যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু আমাদের যে বডির যে মানে রিকভারিটা, যে একটা মাসেল বা একটা জয়েন্টে কিছুটা মানে ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ারই হোক বা কিছুর জন্যই হোক, সেটা যে ক্ষয়ে গেল বা সেটার যে মেরামতি হওয়া দরকার, সেইটা তো একমাত্র ঘুমের সময় হয়। বডি খুব সবচেয়ে ভালো রিপেয়ার কিন্তু ঘুমের সময় করতে পারে। তো আমাদের দৈনন্দিন জীবনের মানে লাইফস্টাইলের জন্য বলুন এখন লোকের ঘুমটা খুবই অনিয়মিত হয়ে গেছে, এবং 8 ঘন্টা এখন প্রায় কেউই ঘুমাতে পারে না। এখন ঘুমের পরিমাণটা কমে কমে হয়তো 4 বা 5 ঘন্টায় নেমে এসেছে, এবং তার মধ্যেও দেখা যাচ্ছে যে সে মোবাইল বা ল্যাপটপ নিয়ে ঘুমাচ্ছে বা সিনেমা দেখছে বা ইউটিউব বা কিছু এইগুলো করতে করতে সে ঘুমাচ্ছে। ব্লু লাইটের এফেক্ট, যার জন্য আমাদের ঘুমটা কিন্তু আমাদের যেই পরিমাণ মানে রেম আর এনআরইএম স্লিপের যে ব্যালেন্সটা থাকা উচিত আমাদের মানে ঘুমের সময়টা, সেটাও কিন্তু অনেকটাই কিন্তু ইট ইজ ডিস্টার্বড। এবং প্রপার যদি রেম আর এনআরইএম স্লিপ মানে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ আর নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, দুটো ঘুমেরও দুটো আলাদা ভাগ হয়, সেগুলো যদি ঠিকমতো মেনটেন না হয় তখন কিন্তু আমাদের বডিতে অনেকগুলোই হরমোনাল ইমব্যালেন্স এবং আমাদের ঠিকমতো যে রিকভারি সেটা কিন্তু অনেকটাই হ্যাম্পার্ড হয়, যার জন্য তার ফলে ব্যথাটা বাড়তে পারে, আরও বাড়তে পারে। আচ্ছা, যারা ওপারে রয়েছেন তাদের জন্য বলি, এটা কিন্তু সম্পূর্ণ লাইভ ফোন ইন প্রোগ্রাম। ব্যথা বেদনা নিয়ে রয়েছেন বহু মানুষ জানি। আজকে রয়েছে সরাসরি সুযোগ ডক্টরের সাথে কথা বলার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রিনাউন্ড এমএস অর্থোপেডিক ডক্টর পিনাকি রয়। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, আমি নবদ্বীপ থেকে বলছি। আমার স্ত্রীর নাম পূর্ণিমা সূত্রধর। আচ্ছা,
এক মাস ধরে এই পায়ে বাঁ পায়ে হাঁটুতে খুব ব্যথা, ডাক্তার দেখাচ্ছে কিছু তো কিছু কমছে না। বয়স কত? বয়স ধরুন 50 পার হয়ে গিয়েছে। আচ্ছা, কি বলবেন ডক্টর? একটা হাঁটুতে ব্যথা, তো 50 বছর বয়স, তো আমার শুনে যতটুকু মনে হচ্ছে যে মোস্ট প্রবাবলি ইট ইজ এ কেস অফ অস্টিওআর্থ্রাইটিস, যে হাঁটু ক্ষয়ে গেছে যার জন্য হাঁটুতে ব্যথা হচ্ছে। তো ইমিডিয়েটলি যেটা করা উচিত যে ওনার একটা এক্স-রে করা দরকার। আর যদি সম্ভব হয়, যদি যায়, মানে শুনতে খুব ইজি লাগে, বাট যদি ওয়েট রিডাকশান একটু করা যায়, মানে বডি, মানে আমাদের কিন্তু বডির পুরো ওয়েটটাই কিন্তু আমার হাঁটুর ওপরে পড়ে, এবং হাঁটু ইভেনচুয়ালি তো হাঁটু পাল্টালে আমাদের সবচেয়ে ভালো মানে এর রেজাল্ট পাওয়া যায়, কিন্তু হাঁটু সবাই পাল্টাতে বললেই তো কেউ অনেকেই হাঁটু পাল্টাতে সামর্থ্য রাখে না। কিন্তু তাই জন্য ব্যথার ওষুধ তো হ্যাঁ, যে কোনো ডাক্তারের কাছে গেলেই তারা কিছু কিছু ব্যথার ওষুধ দেবে, সেইগুলো তো আর বলার অপেক্ষা থাকে না। কিন্তু ওয়েট রিডাকশান করলে, এবং আমি যদি হাঁটু মানে ভাঁজ না করে নিচে বাবু হয়ে উবু হয়ে বসা বারণ করি, এবং সিঁড়ি ভাঙা, এগুলো যদি আমার কিছুটা মানে রেস্ট্রিকশানে আনি, এবং আমি যখন মানে টয়লেটে বসবো সবসময় যেন ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করা এবং ইন্ডিয়ান টয়লেটে না বসা, এই কয়েকটা লাইফস্টাইল মডিফিকেশান করলেও, এবং আমাদের উষ্ণ গরম শেক বা ঠান্ডা শেক, মানে হাঁটুর ব্যথার জন্য এগুলো কিন্তু মানে লং টার্ম দেওয়া যায়। মানে ব্যথার ওষুধ তো আমি লং টার্ম খাওয়া যায় না, কোনো ব্যথার ওষুধ এই 5-7 দিন, ম্যাক্সিমাম 10 দিন, তার বেশি খাওয়া যায় না, আমাদের লিভার কিডনির ওপরে মানে এটার এফেক্ট পড়ে বলে। তো এইগুলো অ্যাটলিস্ট করা যায়, এবং হাঁটুর একটা এক্স-রে করে তার কোনো নিয়ারেস্ট কোনো অর্থোপেডিশিয়ানকে দেখানো যে কতটা তার ডিজিজের মানে সিভিয়ারিটি, সেই হিসাবে তার মোড অফ ট্রিটমেন্ট অনেক রকমই আছে। মানে একটা সঠিক পরামর্শ নেওয়ার জন্য একদম। অবশ্যই একজন ডক্টরের কাছে কনসালটেশনও আগে প্রয়োজন। একদম। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। বলুন, কি সমস্যা? বলছি মানে কোমরের নিচে জয়েন্টে আপনার কথাগুলো ডিস্টার্ব হয়ে আসছে, ভালো করে ক্লিয়ার শোনা যাচ্ছে না, আর একবার বলুন। একটু টাওয়ারের প্রবলেম তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, আর একবার বলুন, কি সমস্যা? কোমরের নিচে জয়েন্টে না, এই জয়েন্ট দুটোতেই মানে দুটোই মানে যন্ত্রণা। আচ্ছা, বয়স কত আপনার? বয়স কত? 34 প্লাস। কোনো ডক্টর দেখিয়ে মেডিসিন খাচ্ছেন কিছু? ওই মানে হোমিওপ্যাথি খেয়ে খাচ্ছি এখন। এক্স-রে করিয়েছেন? কোনো পরীক্ষা করিয়েছেন? পরীক্ষাতে আমরা তিনটে রিপোর্ট করেছিলাম, তো রিপোর্টে কিছু ভালো বলেনি। কোনো প্রশ্ন আচ্ছা, ডক্টর? কোমরের কোনখানটা ব্যথা হচ্ছে? না, কোমরের নিচে যে জয়েন্ট সাইডে। কোমরের কোনখানটা? এই যে কোমরের নিচে যে পায়ের মানে জ্যাঙ্গের ওপর, পায়ে কোমরের ঠিক নিচে যে জয়েন্টসটা রয়েছে কোমরের আর পায়ের সাথে, সেই আচ্ছা। জায়গাটা। হ্যাঁ। আচ্ছা, মানে কি টেল বোনের ওখানে ব্যথা হচ্ছে? হ্যাঁ। ল্যাজের মানে ল্যাজের যেখানটা সেখানটা, তা তো হ্যাঁ, তো আমার শুনে যেটা লাগছে যে এটা কক্সিডাইনিয়া, মানে আমাদের কক্সিস বলে একটা বোন থাকে, সেখানে যদি ব্যথা হয় সেখানে আমার ওরকম যেটা ব্যথা শুনে হয়। মনে হলো ডক্টর, কোমরের নিচে উনি বলছেন, যেখানে পায়ের যে জয়েন্টটা শুরু হচ্ছে সেইখানে ওনার ব্যথাটা। মানে এসআই জয়েন্টও হতে পারে। এবার আমার যেটা এক্ষুনি দরকার যে ওনার কোনো সামনের দিকে ঝুঁকলে পরে ব্যথা হচ্ছে কিনা। যে অনেক সময় কি থাকে যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এই ধরনের পেশেন্টদের কিন্তু জেনারেলি অ্যাংস্পন্ডের পেশেন্টরাও কিন্তু এই ধরনের সেম কমপ্লেন নিয়ে প্রেজেন্ট করে তারা। আর এজ গ্রুপটাও 36 যেহেতু বলছে, তো 45-এর কম এজ গ্রুপে জেনারেলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টদেরও এরকম একটা হয়তো, কিন্তু অ্যাংস্পন্ড খুব রেয়ার, সবার তো অ্যাংস্পন্ড বলা উচিত না, কিন্তু
এখন যেটা উচিত যে একটা এক্সরে করা, এক্সরে করে দেখা যে এক্সরে করলে কিন্তু এসআই জয়েন্টে আমরা যদি কোনো লিশন দেখতে পারি অ্যাংস্পন্ডে কিন্তু সেগুলো দেখা যায়, এবং যদি কোনো লিস্থেসিস বা স্পাইনে সেগুলো থাকে সেগুলো কিন্তু এক্সরেতে ধরা পড়ে। আপাতত একটা যদি কক্সিডাইনিয়া হয়ে থাকে, মানে কক্সিসের টেলের টিপে যদি ব্যথা হয়ে থাকে, তাহলে একটা ডোনাট পিলো ব্যবহার করা, যে একটা কাটা টায়ারের মতো পিলো পাওয়া যায়, সেটার ওপরে বসা, উষ্ণ গরম সেক দেওয়া, এবং যেহেতু ওখানে মানে মানে স্পাইনের নিচের দিকটা ব্যথা হচ্ছে, আমি বলবো অ্যাভয়েড করা যে কোনো মানে ভেহিকেলে ওঠা যেখানে খুব জার্কিং মোশন হয়, মানে বাসের পেছনের সিটে বসা বা বাইকের পেছনে বসা, যেখানে আমাদের খুব জার্কিং মুভমেন্টসগুলো হয়, তো সেইখানে কিন্তু অ্যাভয়েড করতে হবে বসাটা। আর যখনই কোথাও বসবেন সেখানে একটা ওই ডোনাট পিলোটা নিয়ে তার উপরে বসলে টেলবোনের ওপরে চাপটা কম পড়বে এবং ব্যথা কম থাকবে। এবং এর সাথে সাথে যদি কোনো এসআই জয়েন্টের প্রবলেম বা ওগুলো থাকে, সেটার জন্য একটা এক্সরে করে দেখা পেলভিসের, এবং পরবর্তী সময় যদি স্পাইনের কোনো মোবিলিটির প্রবলেম হচ্ছে কিনা, যে সামনের দিকে ঝুঁকতে গেলে যদি সামনে ঝোঁকা যাচ্ছে না, বা সেগুলো যে স্পাইনের মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়ে থাকে, তাহলে পরের দিকে গিয়ে একটা অ্যাংস্পন্ডের থরো ইনভেস্টিগেশন করানো, এগুলো কিন্তু যেতে পারে। আচ্ছা, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছিলাম। কি নাম, বয়স কত? আমার নাম হচ্ছে সায়ন সরকার। আমার বয়স হচ্ছে 25। আচ্ছা, কি প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছোটবেলার থেকে খুব পায়ে ব্যথা হতো। আর হচ্ছে আমার এখন 25 বয়স, কিন্তু আমার পায়ে ব্যথা এখন কমেনি, শিরার মধ্যে খুব ব্যথা। আচ্ছা, দুটো পাই ব্যথা? ব্যথাটা কি হ্যাঁ, দুই পায়ে ব্যথা। আচ্ছা আচ্ছা, পায়ে ব্যথাটা কি ওপর থেকে পায়ের দিকে নিচে নামছে ওরকম টাইপের ব্যথা, নাকি হাঁটুতে ব্যথা? কোনখানটা এক্স্যাক্টলি ব্যথা হয় পায়ের? হাঁটু। শুধু হাঁটুতে ব্যথা, পুরো পায়ে ব্যথা না? দুটো হাতেও ব্যথা। হাতেও ব্যথা করে? হ্যাঁ। আচ্ছা, হাঁটুতে ব্যথা নাকি পুরো পাটায় যন্ত্রণা করে? দুটো পা যন্ত্রণা, দুটো হাতেও যন্ত্রণা করে একসঙ্গে। না, আমি বলছি হাঁটুর ব্যথাটা কি আলাদা, মানে শুধু হাঁটুতে নাকি পুরো কোমর থেকে পা অবধি যন্ত্রণা করে? কোমর থেকে খুব কম হয়, কিন্তু পায়ের মধ্যেটা বেশি হয়, পায়ে। আচ্ছা, তো হাঁটুর ব্যথা 25 বছরের ছোটবেলা থেকেই ব্যথা বলছেন? ছোটবেলা থেকেই ব্যথা, তো হতে পারে যে একটা অনেক সময় রিকেটসের প্রবলেম এই ধরনের হতে পারে, যে যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থেকে থাকে, তাহলে কিন্তু মানে গ্রোয়িং বোনসে তো পেন হয়, এবং পরের দিকে গিয়েও একটা অস্টিওম্যালেশিয়া বা রিকেটসের জন্য কিন্তু একটা বোনে পেন হতে পারে, এবং সেটা তো এক্সরে তে কিছুটা হলেও বোঝা যায়। এবং যদি ব্যথাটা যে পুরো হাত জুড়ে বা কোমর থেকে পায়ের দিকে যন্ত্রণা হয়, তাহলে কিন্তু সেটা লাম্বার স্পন্ডাইলোসিস বা প্রোল্যাপস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এগুলো থেকেও কিন্তু আমাদের কোমর থেকে পায়ের দিকে যন্ত্রণা হয়। তো সেটাকে একটু পেশেন্টকে সামনাসামনি না দেখে এবং ক্লিনিক্যালি না চেক করে বলাটা একটু মুশকিল, এবং সেটাই একটা একদম। কিছু কিছু সমস্যা এমন থাকে যেগুলো এসে ডক্টরের কাছে এসে কথা বলবেন, কথা বলে একটা ডক্টররা হিস্ট্রি নিয়ে থাকেন, কোথা থেকে কি হলো, কতদিন থেকে, নানা রকম প্রশ্ন থাকে তাদের, তার মাধ্যমে কিন্তু সঠিক চিকিৎসা সম্ভব। তাই দেরি করবেন না, অবশ্যই একজন অর্থোপেডিকের কাছে পরামর্শ নিন, দেখান। আর এই ডক্টরের কাছে কনসালটেশন নিতে হলে অবশ্যই যোগাযোগ করুন ডক্টর প্লাসে হেল্পলাইন নাম্বারে। যারা হেল্পলাইন নাম্বারটা নোট ডাউন করতে পারেননি তারা দেখুন, ইউটিউবে আমাদের এই ডক্টর প্লাসের প্রোগ্রামটা রয়েছে। কি করবেন, ইউটিউবে গিয়ে লিখবেন সিটিভিএন একেডি প্লাস, লিখে ডক্টর প্লাসের প্রোগ্রাম বলে সার্চ করলে এই এপিসোডটা সেখানে রয়েছে, পেয়ে যাবেন, সেখান থেকে হেল্পলাইন নাম্বারও পাচ্ছেন। সুতরাং আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।